প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত, এবং সেই সঙ্গে বড়দিনের শুভেচ্ছা তোমাদের। আশা করি সবাই ভালো আছো। বাবা, যদি শোনা যায়, যদি সব কিছু পরিষ্কার থাকে তাহলে একটু কমেন্টে জানাও, আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, যদি শোনা যায় বা যদি পরিষ্কার থাকে তাহলে একটু কমেন্টে জানাও। অন্তরা নমস্কার দিয়েছো। নমস্কার বাবা। সিরাজুল জানতে চেয়েছো কেমন আছি ভালো। বাবা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমার তরফ থেকেও তোমাদের আদাব, নমস্কার এবং সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, সব ক্লিয়ার আছে, সব শোনা এবং বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা ক্লাস শুরু করি, কি বলো? আজকে ক্লাসে উপস্থিতি খুব কম, স্বাভাবিক। পরে ক্লাস দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, সব শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, বড়দিনের শুভেচ্ছা বাবা, অবশ্যই। নাও আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? তো আমরা পড়ছিলাম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, তাই না? আজকে আমরা দ্বিতীয় দিন। দেখো, অনেকদিন আমরা ক্লাস করিনি। আমরা পড়ছি অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, তাই না? এটা আমরা পড়ছিলাম, তাই তো? তাহলে আমি আগেই বলেছি যে এই বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ আসলে একক কোনো বিষয় নয়, এর মধ্যে অনেক কিছু সন্নিবেশিত থাকবে। তার মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমাদের বলেছি গত দিনে, ঠিক আছে? আজকে আমরা তারপর থেকে একটু পড়বো। আমরা একটু পদ নিয়ে আলোচনা করতে পারি, তাই না? বিশেষ্য এবং বিশেষণ, এই দুটোর মধ্যে একটু ঝামেলা হয়। এই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখভাল করি, তারপর আমরা হয়তো অন্য বিষয় নিয়ে দেখব, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি? বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে একটু বলে রাখি তোমাদের যে যে দেখো, যে আমরা অনেক সময় যে বাক্যে শব্দটা আসলে বিশেষ্য রূপে বসবে, কিন্তু মানে বিশেষণকে আবার বিশেষ্য ভেবে আমরা বসাই দিই, তাই না বলো? তো এই যে বিশেষ্য এবং বিশেষণ, এগুলো কিন্তু আমাদের চিনতে হবে, জানতে হবে কোথায় কোনটা বসবে, তাই না? তাই বলছে যে বাক্যে যেখানে বিশেষ্য ব্যবহার করতে হবে সেখানে বিশেষ্য ব্যবহার না করে সেখানে বিশেষণকে কিন্তু বিশেষ্য হিসেবে আমরা অনেক সময় ব্যবহার করে ফেলি। ঠিক আছে, এই ধরনের ভুল আমরা করি। যেমন একটা অশুদ্ধ বাক্য তোমাদের দেখাই, একটু দেখো। ধরো, এটা আমি অশুদ্ধ লিখেছি, অশুদ্ধ বাক্য। বাক্যটা কেমন আমরা যদি বলি, এইরকম: ইহার আবশ্যক লিখবো না আবশ্যকতা লিখবো, কোনটা আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? ইহার আবশ্যক নাই। দেখো, লক্ষ্য রাখো, ইহার আবশ্যক নাই। তাহলে এই জায়গাটাই একটু লক্ষ্য রাখো তো, কি হতে পারে? আবশ্যক নাই, এটাকে একটু দেখো যে আবশ্যক কোন পদ, তাই না? এখানে আসলে বসবে কোন পদ? এখানে বসবে বিশেষ্য, কিন্তু আমরা বসিয়েছি কোনটা? দেখো, বিশেষণ, তাই না? এই বিশেষণ আর এই বিশেষ্য, এই দুটোর মধ্যে বেশ ঝামেলা হয়। দেখো, কিছু বাক্য আমরা দেখব। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইহার আবশ্যক নাই, এটা না, আমাদের হওয়া উচিত ছিল কি? আমাদের শুদ্ধ হওয়া উচিত ছিল। ধরো, এটা শুদ্ধ, এর সঙ্গে একটা তা প্রত্যয় লাগানো উচিত ছিল, তাই না? তাহলে ইহার আবশ্যকতা নাই, আমাদের হওয়া উচিত ছিল ইহার। এগুলো পারবে তোমরা। তার মানে কি আবশ্যক ভুল না? ভুল না, আমি ভুলভাবে প্রয়োগ করেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আসলে কোন পদ কোথায় বসবে, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হয়। তোমরা পদক্রমে কিন্তু পড়ে এসেছিলে নবম দশম শ্রেণীতে, তাই না বলো? তাহলে কোথায় কোন পদটা বসবে, তাহলে দেখো এইটা যে ভুল শব্দ তা না, কিন্তু ভুলভাবে আমার প্রয়োগ ঘটানো হয়েছে, তাই না? আবার আমরা আর কিছু বাক্য যদি দেখি, ধরো এরকম আমরা লিখতেই পারি যে অশুদ্ধ আরেকটা বাক্য, বিভিন্নভাবে অশুদ্ধ থাকতে পারে, ঠিক আছে? আমরা যদি বলি এরকম:
ধরো লিখলাম কাম্য বা প্রার্থনীয়, যে কোনোটা লিখতে পারি। ধরো এরকম করে লিখতে পারি, উপস্থিত কাম্য বা প্রার্থনীয় এরকম বলতে পারি আমরা, তাই না? তাহলে সদা সর্বদা তোমার উপস্থিত কাম্য, তাহলে এখানে দেখো কতগুলো ভুল আছে, খুব ভালোভাবে লক্ষ্য রাখো তো, একটু ভাববার চেষ্টা করো ভুলগুলো কোথায় কোথায়। এই ভুলটা কিন্তু আমরা আগেই পড়েছি, তাই না? দেখো বাহুল্যজনিত ভুল যেটা, এখানে একটা ভুল আছে, তাই না? তোমরা বুঝতেই পারছো যে সদা মানে কি এবং সর্বদা মানে কি, তাই না? তাহলে এই দুটো প্রয়োগ একসঙ্গে একসঙ্গে তো অবশ্যই না। আর আরেকটা লক্ষ্য রাখো যে এই শব্দটাকে একটু লক্ষ্য রাখো, একটু ভালোভাবে লক্ষ্য রাখো শব্দটাকে। শব্দটা কি ভুল না? শব্দটা ভুল না, কিন্তু আমি ভুলভাবে আহ, ভুল জায়গায় কিন্তু শব্দটার প্রয়োগ ঘটিয়েছি, তাই না? তাহলে এইখানে কি হওয়া উচিত ছিল, যে কোনো একটা, সদা বলতেও যা সর্বদা বলতেও তাই, তাই না? যে কোনো একটা ব্যবহার করা লাগতো। তাহলে আমরা যখন শুদ্ধতে যাব, আমরা বলেছি কি প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দকেই কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি সদা বা সর্বদা, যে কোনো একটা লিখলাম সর্বদা। তুমি সদাও লিখতে পারবে, ঠিক আছে, তো যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা ব্যবহার করবে, ঠিক আছে, সদা হয় সদা নতুবা সর্বদা। আচ্ছা, তোমার উপস্থিত কাম্য মানে প্রার্থনীয়, তোমার উপস্থিত প্রার্থনীয় নাকি তোমার উপস্থিতি প্রার্থনীয়, বলো তো বাবা? আমার মনে হয় তোমার উপস্থিতি প্রার্থনীয়, তাই না? বলো। তাহলে সর্বদা তোমার উপস্থিতি হতো, তাই না? উপস্থিতি কাম্য, কাম্য বা প্রার্থনীয় যাই দাও না কেন। তাহলে দেখো যে আজ দেখো ক্লাসে সবাই উপস্থিত নাই, তাহলে মনে হয় ঠিক ছিল, তাই না? বা আজকের ক্লাসে উপস্থিতির হার কম, এরকম করে আমরা বলতে পারি। তাহলে দেখো এই শব্দটা ভুল না, কিন্তু ভুলভাবে প্রয়োগ ঘটানো হয়েছে। তাহলে তোমার উপস্থিত কাম্য না, তোমার উপস্থিতি কাম্য। বুঝতে পেরেছো? এই এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, এই টুকটাক ভুল যেন আমাদের না হয়। আমার মনে হয় তোমরা পারবে, এগুলো ভুল তোমাদের হবেও না, তাই না? বলো। তারপর আরও দেখো খুব বেশি আসে, আমরা যদি আরও কিছু বাক্য লক্ষ্য রাখি, যদি বলা হয় এইরকম, ভুলগুলো লক্ষ্য রাখবে। দুর্বল বশত, ভালো করে লক্ষ্য রাখো, দুর্বল বশত লিখলাম তিনি আসতে পারেননি। তাহলে দেখো তো এখানে কোথায় কোথায় ভুল আছে। ভুল একটা বানান এখানে বলতে পারি, আর আরেকটা যে এই শব্দটার যে প্রয়োগ ঘটানো হয়েছে, প্রয়োগটা কি ঠিক আছে? তাহলে দুর্বল বানানে এই দূরে কি কখনো দীর্ঘ হবে? কখনো দীর্ঘ হবে না, কি হবে? রস্য। এটা একটু লক্ষ্য রাখবে, বিভিন্নভাবে কিন্তু এটা দিতে পারে, তাই না? তাহলে দুর্বল বশত নাকি দুর্বলতা বশত? দুর্বল কি বিশেষণ না? তুমি বসাচ্ছ কি বিশেষ্য রূপে, তাই তো? তাহলে এখানে কি হবে? দুর্বলতা। তাহলে আমরা এখানে বলতে পারি তিনি আসতে পারেননি, তাই না? তাহলে দেখো এই যে এই ভুলগুলোই তোমাদের দেবে, বুঝছো? এই জাতীয় ভুলই তোমাদের দেবে, ঠিক আছে? এটা একটু লক্ষ্য রাখবে। আবার দেখো আমরা অনেক সময় বলি যে তোমার সঙ্গে আমার কিছু গোপন পরামর্শ আছে, তাই না? তো আসলে গোপন পরামর্শ নাকি গোপনীয় পরামর্শ আমি জানি না, আমি জানি না, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? গোপন নাকি গোপনীয় শব্দ কিন্তু কোনোটাই ভুল না, কিন্তু তুমি ভুলভাবে প্রয়োগ করছো। এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে যে কোথায় কোনটা বসবে। আবার আমরা বলি দেখো এরকম আর কিছু, যেমন তোমাদের একটু দেখাই, ঠিক আছে? ধরো আমরা এরকম বলতে পারি, লিখলাম আবশ্যকীয়। লক্ষ্য রাখবে আবশ্যকীয়, যদিও পদটা কোন আমি বলেছি যে যেখানে বিশেষ্য বসবে সেখানে বিশেষণ না বসিয়ে অনেক সময় বিশেষণ বসাই, আবার যেখানে বিশেষণ বসবে সেখানে বিশেষণ না বসিয়ে আমরা অনেক সময় বিশেষ্য বসাই, তাই না? জিনিসগুলো একটু লক্ষ্য রেখো যে আবশ্যকীয় ব্যয়ে কতগুলো ভুল আছে লক্ষ্য রাখবে।
কতগুলো ভুল আছে দেখো, তুমি একটু ভাববার চেষ্টা করো ভুলগুলো কোথায় কোথায়। আমার এই শব্দটার ভুল হয়েছে, এবং এখানে বানানের ভুল করেছি, এখানেও বানানের ভুল করেছি, যদিও এটা প্রত্যয় ঘটিত অশুদ্ধি, আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, তাহলে দেখো আবশ্যকীয় ব্যয়ে নাকি আবশ্যক ব্যয়ে। তাহলে দেখো এই যে আবশ্যক এবং আবশ্যকীয়, আমি বাক্যে কোথায় কিভাবে ব্যবহার করলাম এটাই হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, যেখানে যে পদটা বসবে, তাহলে আবশ্যকীয় ব্যয় নাকি আবশ্যক ব্যয়, তাহলে আমাদের অবশ্যই হবে আবশ্যক। ব্যয়ে, ব্যয় বানান বিযুক্ত অয়, তাহলে সেক্ষেত্রে কি আকার কখনো আসে? মনে হয় আসে না। এই আকার নিয়ে একটু কথা বলবো, কোথায় বয় জফলা আর কোথায় বয় জফলা আকার। ঠিক আছে, একটু পরে দেখবো আমরা। তা আবশ্যকীয় ব্যয়ে, ঠিক আছে, ব্যয়ে বানানটা কি এখন ঠিক আছে নাকি ভুল আছে আমি জানি না, তবে একটু দেখে নেবে। বিযুক্ত অয় ব্যয় সন্ধি ঘটিত কিন্তু, তাই না? তাহলে আবশ্যক ব্যয়ে, এইবার দেখো তো কার্পণ্যতা, এই তা কি এখানে প্রয়োগ করা ঠিক হয়েছে? আমার মনে হয় না, তাই না? কৃপণযুক্ত যখনই করবো তখনই হবে কার্পণ্য, তাই না? তাহলে হয় কৃপণতা নতুবা কার্পণ্য, কিন্তু কার্পণ্যতা তো ব্যবহার করতে পারবো না আমরা, তাই না? তাহলে এটা প্রত্যয় ঘটিত অশুদ্ধি, এটা বানান ঘটিত, এটা সন্ধি। ঠিক আছে, এটা সন্ধি ঘটিত অশুদ্ধি, এবং এগুলো বানানও বলতে পারি আমরা। এবং এখানে এটা কোন পদরূপে বসতো, কোন পদরূপে বসিয়েছিলাম আমরা এখানে, তাই না বলো? তাহলে দেখো ভুলগুলো কেমন হতে পারে, আস্তে আস্তে এরকম আরও বেশি ভুল দেওয়া যেতে পারে। তাই আবশ্যকীয় ব্যয়ে না হয়ে আবশ্যক ব্যয়ে, কার্পণ্যতা না কৃপণতা, অথবা কার্পণ্য অনুচিত। তাহলে এই জায়গায় তুমি দুটো শব্দ ব্যবহার করতে পারো, হয় কার্পণ্য নতুবা কৃপণতা, তাই না? আমার মনে হয় তোমরা পারবে। ঠিক আছে তো, তাই আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত অথবা কৃপণতা অনুচিত। ঠিক আছে, তাহলে আমি এখন দেখছি যে কোথায় বিশেষ্য বসবে আর কোথায় বিশেষণ বসবে। এই বিশেষ্য এবং বিশেষণ আমরা পদ চিনতে না পেরে অনেক সময় কিন্তু এইরকম ভুলগুলো করে ফেলি। তাহলে কোন প্রত্যয়গুলো যুক্ত হলে বিশেষ্য পদ গঠিত হয় আর কোন প্রত্যয়গুলো যুক্ত হলে বিশেষণ পদ গঠিত হয়, এই জিনিসগুলো একটু জানতে হবে আমাদের। ঠিক আছে, এবং কোথায় তার অবস্থান। সবচেয়ে মজার বিষয় যেটা, দেখো তোমাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে, এই জিনিসগুলো তোমরা আগে দেখেছো কি না। ঠিক আছে, যে আমরা দেখো অনেক সময় শীল আর শালিকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করি, তাই না? শীল এবং শালিকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করি, তাই না? যেমন দেখো আমরা বলি অনেক সময়, লক্ষ্য রাখবে, আমিও যদি এখানে দিই কাম্য, আবারও যদি দিই, তাই না? সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের কাম্য, তাই না? সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের কাম্য। তাহলে দেখো এই শালিকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করলাম আমরা। ঠিক আছে তো, এখানে দেখো বসবে কিন্তু বিশেষ্য, বসিয়েছি বিশেষণ, তাই না? বসবে বিশেষ্য, বসিয়েছি বিশেষণ। হুম, তাহলে এই যে সমৃদ্ধ, সমৃদ্ধ এটাই কিন্তু কি হবে, বিশেষণ। ঠিক আছে তো, এবং এর সঙ্গে শালি যুক্ত করে আমরা কিন্তু কি করার চেষ্টা করছি, বিশেষ্য করার চেষ্টা করছি, তাই না? ভালো করে লক্ষ্য রাখো তো, তাহলে সমৃদ্ধ শব্দটা অবশ্যই বিশেষণ, তাই না? তাহলে বিশেষণকে যখন আমরা বিশেষ্য করব, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করতে পারি সেক্ষেত্রে, দেখো সমৃদ্ধ আর আরেকটা কথা হচ্ছে সমৃদ্ধি, সমৃদ্ধি, বুঝতে পেরেছো? দুটোর মধ্যে তফাৎ আছে, বিশেষ্য এবং বিশেষণ, তাই না? তাই সমৃদ্ধের সাথে শালি যুক্ত হবে না, শালি যুক্ত হবে সবসময় সমৃদ্ধির সাথে। তাই শালিকে নিয়ে এত বাড়াবাড়ি করা যাবে না। তাই সমৃদ্ধশালী না, হবে কিন্তু সমৃদ্ধিশালী। বুঝতে পেরেছো? এই জায়গাটাতে আমাদের ভুল আছে। ঠিক আছে, তাই হবে সমৃদ্ধিশালী। তাই আমি বলছি যদি শালি লাগাতেই চাও তাহলে আগে একটা রস্বই দিয়ে দিও। বুঝতে পেরেছো? তাই সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের কাম্য। ঠিক আছে তো, সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের কাম্য। আরও অন্যভাবেও করা যায়, শোনো, একটা কারেকশন বিভিন্নভাবেই করা যায়, কিন্তু তার আগে লক্ষ্য রেখো যে তোমার এই শব্দগুলো কেমন করে ব্যবহার করেছো। মাথায় রাখবে শালি যুক্ত হলে তার আগে কিন্তু দেখো বিশেষ্য থাকতে হবে। বুঝতে পেরেছো? তাহলে সমৃদ্ধি, হ্যাঁ, কি হবে, সমৃদ্ধি। তাহলে সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের কাম্য। আবার আরেকটা দেখো, শিল দিয়ে দেখো একটা বাক্য। ঠিক আছে, এগুলো খুব আশা এবং খুব এসেছে এগুলো কিন্তু, হ্যাঁ, লক্ষ্য রাখবে। যদি বলা হয়
বাংলাদেশ উন্নতশীল ধরো দেশ দিলাম, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, একটি উল্লেখ করা যেত। আচ্ছা যাই হোক, তাহলে বাংলাদেশ উন্নতশীল, এই যে শীলটা তুমি প্রয়োগ করলে, শীলটা প্রয়োগ করলেই তার আগে তোমাকে এইটাকে ইয়ে করে নিতে হবে, বুঝতে পেরেছো, বিশেষ্য করে নিতে হবে। ঠিক আছে, যখন তুমি বলছো উন্নত দেশ, তাহলে দেশটা কেমন উন্নত, তাহলে অবশ্যই কিন্তু এখানে কি আছে, বিশেষণ আছে, বুঝতে পেরেছো। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন তুমি শীল লাগিয়েছো তখন এখানে একটা রস্বই যুক্ত করে নেবে, হয় উন্নতিশীল নতুবা উন্নয়নশীল, বিভিন্নভাবে করা যায় কিন্তু বারবারই বলছি, তাই শীলশালী যুক্ত করলে তার আগে একটা রস্বই লাগাই দিও, বুঝতে পেরেছো। তাই যখন তুমি শুদ্ধ করবে তখন বাংলাদেশ উন্নতশীল না, হবে উন্নতিশীল অথবা হবে উন্নয়নশীল, যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। তাই তুমি বলতে পারো এখানে যে বাংলাদেশ উন্নতিশীল, অথবা তুমি বলতে পারো উন্নয়নশীল। উন্নয়ন কি হলো আমি জানি না, উন্নয়নশীল দেশ, তাই না। তাহলে শীলশালী লাগানোর আগে সবসময় লক্ষ্য রাখবে তার আগে একটা রস্বই দিয়ে দিও, বুঝতে পেরেছো। তাহলে এখানে হলো না কেন, তাই না। কিন্তু সবগুলো তো না, একটু তোমাকে দেখতে হবে কোনটা কি। উন্নয়ন আর উন্নতি এই দুটোর মধ্যে পার্থক্য আছে, আর উন্নত এগুলোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে, তাই না বলো। তাহলে দেখে শুনে শব্দের কিন্তু প্রয়োগ ঘটাতে হবে। তাই এই এই ঘটিত অনেক সময় অশুদ্ধি আমাদের দেয়, তা তোমরা একটু দেখে নেবে, মানে বিশেষ্য এবং বিশেষণ এগুলো খুব ঝামেলা করে আমাদের, ঠিক আছে। বিশেষ্য এবং বিশেষণ খুবই ঝামেলা করে, এগুলো একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের দেখতে বললাম কি, যে যেখানে বিশেষ্য বসবে সেখানে বিশেষ্যই বসিও, বুঝছো। বিশেষ্যকে অনেক সময় বিশেষণ ভেবে ভুল করে বিশেষ্য করতে যেও না, আবার যেখানে বিশেষণ বসবে সেখানে বিশেষণই বসাবে, তাকে আবার ভুল করে বিশেষ্য ভেবে বিশেষণ করতে যেও না, তাহলে কিন্তু ভুল হবে। এই জিনিসগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এবার আমরা একটু বাচ্যজনিত ভুল আমরা একটু দেখে নেব। বাচ্যজনিত বলতে দেখো আমাদের কথা বলার ধরন, আমরা কিভাবে কথা বলবো, তাই না। তাহলে বাচ্য তোমরা জানো, বাচ্য বাংলায় তিন প্রকারের আছে, একটা হচ্ছে কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে কর্মবাচ্য, আর আরেকটা হচ্ছে ভাববাচ্য। আর ইংরেজিতে তোমরা পড়েছো দুটো, মানে অ্যাক্টিভ আর প্যাসিভ, তাই না বলো ভয়েস। তো যাই হোক, বাচ্য সম্বন্ধে তোমাদের ধারণা আছে নিশ্চয়। তাহলে জিনিসগুলো যখন তুমি বলবে তখন দেখে শুনে কিন্তু বলবে একটা বাক্য, তাই না। তো আমরা বাচ্যজনিত কিছু ভুল ত্রুটি আমরা একটু দেখে নেব আজকে। আমি বলছি কি বাচ্যজনিত ভুল ত্রুটি একটু দেখব, ঠিক আছে। তো তাহলে আমরা অশুদ্ধ একটা বাক্য লিখে ফেলি, অশুদ্ধ একটা বাক্য লিখে লিখে ফেলি। দেখো আমরা হরহামেশাই বলে থাকি যে আমি অপমান হয়েছি, তাই না। কেউ কেউ কাউকে আসলে কেউ কারো কাছ থেকে অপমান হয় নাকি অপমানিত হয়, কেউ কাউকে অপমান করে নাকি অপমানিত করে, আমি জানি না, ঠিক আছে। তো তুমি হরহামেশাই বলতেছো যে আমি অপমান হয়েছি, তাই না, আমি অপমান হয়েছি। আচ্ছা, এবার বুঝো তো যে তুমি অপমান হয়েছো নাকি অপমানিত হয়েছো, একটু ভালোভাবে লক্ষ্য রাখো তো। এখানে কিন্তু ওই অনুযায়ী তুমি বলতে পারো, তুমি অপমান হওনি, তুমি হয়েছো কিন্তু অপমানিত। কেউ কারো কাছ থেকে কিন্তু অপমান হয় না, অপমানিত হয়, তাই না। তাহলে আমরা এখানে শুদ্ধ কি লিখব, শুদ্ধ লিখব যে আমি অপমানিত হয়েছি, তাই না। অপমান না, অপমানিত হয়েছি। একথা প্রমাণ হয়েছে বা একথা প্রমাণ হইয়াছে, তা প্রমাণ হইয়াছে নাকি প্রমাণিত হইয়াছে, লক্ষ্য রেখো কিন্তু, একথা প্রমাণ হয়েছে নাকি প্রমাণিত হইয়াছে, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এগুলো খুবই আসে, ঠিক আছে। আবার দেখো গোপন পরামর্শ, গোপনীয়, এই জিনিসগুলো কিন্তু আমরা বাচ্চাজনিত নিতে পারি, বাচ্চাজনিত অশুদ্ধিতে নিতে পারি। তাহলে দেখো আমি কিছু কিছু বাক্য বললাম, এই জিনিসগুলো আসলে সরাসরি মানে দেখায় দেখায় করা দরকার, হ্যাঁ। কিন্তু অত অত তো আর লেখালেখি করা যায় না, আর অত মনেও থাকে না আসলে। তোমরা একটু অনুশীলন করবে কিন্তু বাচ্চা। আরও দেখো আমরা অনেক সময় বলি যে এতে গৌরব লোপ হয়েছে, আসলে গৌরব লোভ হয়েছে নাকি গৌরব কি লোভ পেয়েছে, হয়েছে না পেয়েছে, এইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, বলার ধরনগুলো একটু লক্ষ্য রাখতে হবে। আবার আমরা অনেক সময় বলি যে আমি, দেখো এরকম করে বলি যে আমি সন্তোষ হলাম, তাহলে সন্তোষ হলাম নাকি সন্তুষ্ট হলাম, ভালোভাবে লক্ষ্য রাখো।
তাহলে এখানে বলা উচিত নাকি যে আমি সন্তুষ্ট হলাম। এই জিনিসগুলো তোমরা পারবে, বুঝছো? অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আমি বলেছি যে পৃথক কোনো জিনিস না, বুঝতে পেরেছো? এগুলো পৃথক কোনো জিনিস না, একই জিনিস কিন্তু। তো দেখ, আমি সন্তোষ না সন্তুষ্ট, আমি সন্তোষ হলাম না, আমি সন্তুষ্ট হলাম, ঠিক আছে তো? আবার এই যে বললাম, কি বললাম, যে ধরো এরকম করে যদি বলি, এতে গৌরব লোপ হয়েছে, বলার ধরনটা দেখো তো, এতে গৌরব লোপ হয়েছে। তাহলে এখানে কি লোপ হয়েছে দিবে? তোমার এখানে দেওয়া উচিত না, এখানে লুপ্ত হয়েছে, তাই না? আর যদি হয়েছে দাও তাহলে এখানে লুপ্ত দেওয়া লাগবে, আর যদি লোপ দাও তাহলে এখানে পেয়েছে দেওয়া লাগবে, তাই না? তাহলে এতে গৌরব লোপ পেয়েছে, তুমি এভাবে লিখতে পারো। অথবা এতে গৌরব, আমি বলছি এতে গৌরব লোপ পেয়েছে, অথবা এতে গৌরব লুপ্ত হয়েছে। তাহলে লোপ আর লুপ্ত এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি, এতে গৌরব, ঠিক আছে, লোপ পেয়েছে, অথবা এতে গৌরব লুপ্ত হয়েছে। আমি বলছি যে তুমি যদি হয়েছে দাও তাহলে এখানে দেবে লুপ্ত, আর যদি এখানে পেয়েছে দাও তাহলে লোপ, ঠিক আছে? সেক্ষেত্রে লোপ, ঠিক আছে তো? হয় লুপ্ত হয়েছে নতুবা লোপ পেয়েছে, ঠিক আছে তো? এরকম করে বলা উচিত আমাদের। তো এরকম বলার ধরন থেকে কিছু আসতে পারে, বাচ্চাজনিত কিছু অশুদ্ধি আসতে পারে, তোমরা একটু দেখে নিবে এগুলা। যদি না দেখো তাহলে কিন্তু তোমাদের ভুল হবে, হ্যাঁ? তাহলে আমি দেখো কি কি বললাম আজকে, খুব অল্প অল্প করে কিন্তু বললাম। কি অনুশীলন একটু কম করালাম, হ্যাঁ? কিছু কারণ আছে। তো যাই হোক, অসুবিধা নেই, তোমরা অনুশীলন করে নিতে পারবে, এগুলো খুব একটা সমস্যা না। একটা হচ্ছে বিশেষ্য আর আরেকটা হচ্ছে বিশেষণ, এই দুটোর একটু ঝামেলা হয়, ঠিক আছে? এই দুটো একটু দেখে নিও, ঠিক আছে? আর এরপর আবার বলা হলো কি, যে দেখো এই যে বাচ্চজনিত কিছু অশুদ্ধি থাকে, এই জিনিসগুলো একটু দেখে নিও, যে আমরা কিভাবে কথাগুলো বলবো, কথাগুলো বলার ধরন একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে? আর খুব বেশি আসে তোমাদের, প্রায় একটা না একটা বাক্য আসেই লিঙ্গ ঘটিত, অর্থাৎ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ তোমরা আগে পড়ে এসেছো নবম দশমে, তাই না? বলো, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পড়ে এসেছো, সেই ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে, তাই না? বলো, যে আমরা যখন তৎসম বা সংস্কৃত, তাই না, তৎসম পুরুষবাচক বিশেষের ক্ষেত্রে পুরুষবাচক বিশেষণ এবং স্ত্রীবাচক বিশেষের ক্ষেত্রে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয়, কিন্তু বাংলা রীতিতে সেই জিনিসটা কিন্তু হয় না। তারপরেও আমরা অনেক সময় করে রাখি, তাই না? তো যাই হোক, এই যে লিঙ্গ ঘটিত অর্থাৎ পুরুষ ও স্ত্রীবাচক এই সংক্রান্ত কিন্তু ভুল অনেক সময় দিয়ে রাখে, তাই না? বলো, তাহলে আমরা যেমন একটা অশুদ্ধ বাক্য যদি লিখে ফেলি, আমরা যদি এরকম বলি, এই বাক্য যে লিখবো তা না, মানে এই বাক্য যে দিব তা না, যে কোনো বাক্য দেওয়া যেতে পারে, কিন্তু এই রকম করে দেওয়া যেতে পারে। বর্তমানে বিদ্বান মহিলার সংখ্যা ধরো বৃদ্ধি পাচ্ছে বা উল্লেখযোগ্য, তাই না? আমরা যে কোনোটা দিতে পারি। ধরো লিখলাম উল্লেখযোগ্য, বাক্যটার দিকে লক্ষ্য রাখো। বলা হলো বর্তমানে বিদ্বান মহিলার সংখ্যা উল্লেখযোগ্য, তাই না? তাহলে এখানে ভুল কি কি আছে আগে তোমাকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে ভুল কোথায়। যেহেতু তুমি মহিলা বলেছো তাই তুমি বিদ্বান বলবে না, তাহলে মহিলার ক্ষেত্রে কি হবে? বিদুষী হবে। আর বিদ্বান বানানটাতেও দেখো ভুল আছে, তাই না? বলো, তাহলে এইখানে দেখো এই যে তৎসম লিঙ্গ পরিবর্তনের একটা নিয়ম, স্ত্রীবাচক বিশেষের ক্ষেত্রে স্ত্রীবাচক বিশেষণ এবং পুরুষবাচক বিশেষের ক্ষেত্রে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখবার বিষয় আমরা কি কি করব। তাহলে আমরা এখানে করতে পারি, বিদ্বান বানানটা এমনিতেই ভুল করে দেওয়া আছে, তাই বিদ্বান তো অবশ্যই না, এটা কিন্তু একটা ভুল। দয় বফলা হতো, আমরা দয়ে জফলা লিখেছি। আর এখানে অ্যাকচুয়ালি যেহেতু মহিলা তাই বিদ্বান না, হবে কি বিদুষী, তাই না? বিদুষী। তাহলে আমরা লিখতে পারি বর্তমানে বিদুষী মহিলার সংখ্যা উল্লেখযোগ্য, তাই না? বলো, তাহলে
এই ঘটিত কিন্তু একটা দেবে তোমাদের, প্রায় দেয়, মানে পুরুষ ও স্ত্রীবাচক অর্থাৎ লিঙ্গ ঘটিত অশুদ্ধি কিন্তু আমাদের দিয়েই রাখে, বুঝতে পেরেছো? আজকে শ্রাবণী ক্লাসে উপস্থিত আছো কিনা আমি জানি না, শ্রাবণীকে দিয়ে একটা বাক্য লিখে দিই, ঠিক আছে? লক্ষ্য রাখবে তোমরা। লিখলাম, কি কি ভুল হতে পারে লক্ষ্য রাখবে। একটা বাক্য লিখলাম, বলো তো কি কি ভুল এখানে, এখানে কি কি ভুল থাকতে পারে, খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। নিয়ম আছে কিন্তু, দেখো তোমরা যদি নত্যবিধান পড়ে থাকো তাহলে এই বানানটা ঠিক করবে, আর যদি বানানের নিয়ম থাকো তাহলে তৎসম স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কোন কারটা ব্যবহৃত হয়, রস্বই না দীর্ঘই, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। আর যদি সন্ধির জ্ঞান থাকে তাহলে এটা ঠিক করতে পারবে, আর লিঙ্গ ঘটিত জ্ঞান যদি থাকে তাহলে এই জিনিসটা করতে পারবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কি হবে বলো তো, কি করা যায়? আমার মনে হয় পারবে। তাহলে এই বানানটা ভুল আছে, তাই না? যেহেতু রফলা, তাই ওই যে নত্যবিধানে তোমার নবম দশম শ্রেণী যে 3 নম্বর সূত্র ছিল, যদিও নত্যবিধানে কোনো নাম্বারিং নাই, যে রি র মূর্ধন্যস্বয়ের পরে যদি স্বরধ্বনি অথবা কবর্গীয় অথবা পবর্গীয় ধ্বনি যদি থাকে তাহলে তার পরস্থিত দন্তন্য মূর্ধন্য ন হয়, তাহলে এটা অবশ্যই মূর্ধন্য ন হবে। আর তৎসম স্ত্রীবাচক শব্দ এটা, তাই অবশ্যই এখানে দীর্ঘই ব্যবহৃত হবে। তাহলে আমার এই বানানটা ভুল, তাহলে আমার লেখা উচিত ছিল এই যে মূর্ধন্য নয় দীর্ঘই। আচ্ছা, আর অত্যন্ত না অতিযুক্ত অন্ত হবে অত্যন্ত, তাহলে এই জায়গাটায় আমাদের করা উচিত ছিল কি অত্যন্ত। আর যেহেতু মেয়ে তাই বুদ্ধিমান না, হবে কি বুদ্ধিমতী, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের লেখা উচিত ছিল বুদ্ধিমতী মেয়ে, ঠিক আছে না? বলো, তাহলে দেখো কি কিভাবে ভুল দেয়া যেতে পারে, তাই না? আবার আরেকটা জিনিস, এটা কিন্তু কিছু কিছু ব্যাকরণেও ভুল থাকে, ঠিক আছে? এইটা না, আমি একটা বাক্য লিখে দেব, ঠিক আছে? দেখো একটা বাক্য আমরা লিখছি এরকম, লিখলাম কি অনাথিনী, খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। লিখলাম অনাথিনী আমি লিখলাম খুব ছোট্ট করে, অনাথিনী মেয়েটি দাঁড়ে দাঁড়ে ঘুরছে, বা দাঁড়ে দাঁড়ে সাহায্য প্রার্থনা করছে, বা দাঁড়ে দাঁড়ে গিয়ে সাহায্য প্রার্থনা করছে, বিভিন্নভাবে বলতে পারি। তাহলে এখানে আপাত দৃষ্টিতে কোনো ভুল পাচ্ছ তোমরা? মনে হচ্ছে যে কোথাও একটা ভুল আছে? আমার মনে হয় ভুল আছে। দেখো, শব্দটা হবে অনাথ, তাই না? পুরুষবাচক শব্দ। এই অনাথের সাথে আ প্রত্যয় যোগে কিন্তু স্ত্রীবাচক শব্দ তৈরি করা যায়। তাহলে অনাথ থেকে হবে অনাথা, তাহলে এটাই কিন্তু স্ত্রীবাচক শব্দ। তাই এর সঙ্গে, এই অনাথের সঙ্গে কখনো ইনি প্রত্যয়, এই ইনি প্রত্যয় কিন্তু যুক্ত হবে না, এটা লক্ষ্য রেখো, ঠিক আছে? তাই অনাথ অনাথা হয়, তাই এখানে অনাথিনী শব্দটার প্রয়োগ ভুল। তাই আমাদের লেখা উচিত যে অনাথা মেয়েটি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, বা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সাহায্য প্রার্থনা করছে, বা যে জাতীয় বিভিন্ন বাক্য দিতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে ইনি না হতো আ, তাই অনাথিনী শব্দটা ঠিক না, ইনি প্রত্যয় যোগে এখানে লিঙ্গান্তর করা যাবে না, আ প্রত্যয় যোগে করতে হবে। তাহলে আমাদের বলা উচিত ছিল অনাথা মেয়েটি, ঠিক আছে তো? তাহলে দেখো এরকম আরও বেশ কিছু আছে, যেমন যদি বলা হয় এইরকম, আমি কিন্তু এখানে একটা পদাশ্রিত নির্দেশক লাগাই দিলাম, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? বাক্যটাকে শুদ্ধ আছে, তোমরা একটু দেখো। আমি লিখলাম যে নারীটি সিংহিনী মূর্তিতে আবির্ভূত হয়েছে,
নারীটি সিংহিনী মূর্তিতে আবির্ভূত হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে লক্ষ্য রাখো, যেহেতু তুমি নারী লিখেছো, বুঝতে পেরেছো, তাই এখানে সিংহিনী হবে। আমরা জানি যে পুরুষবাচক শব্দ হচ্ছে সিংহ, তাই না? সিংহ। তাহলে যেহেতু নারী লিখেছো, যেহেতু অবশ্যই তার স্ত্রীবাচক শব্দ লেখা উচিত। তাহলে সিংহর সঙ্গে কিন্তু ই প্রত্যয় হয়, তাহলে কি হতো আমাদের? সিংহী, সিংহ সিংহী, তাই না? তাহলে এখানে ইনি প্রত্যয়ের প্রয়োগটা কি ঠিক হয়েছে? হয়নি কিন্তু। তাহলে আমাদের বলা উচিত ছিল নারীটি সিংহিনী মূর্তিতে আবির্ভূত হয়েছে নাকি সিংহী মূর্তিতে আবির্ভূত হয়েছে। নিশ্চয় সিংহী মূর্তিতে আবির্ভূত হয়েছে, তাই সিংহিনী না, ইনি প্রত্যয়ের কিন্তু ভুল প্রয়োগ এটা, তাই না? তাই পুরুষ ও স্ত্রীবাচক এই জাতীয় কিছু শব্দ তোমাদের দিতে পারে, তাই লিঙ্গ ঘটিত অশুদ্ধিগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, তোমরা একটু অনুশীলন করে রেখো এগুলা, তাহলে পারবে। ঠিক আছে, তাই নারীটি সিংহী মূর্তিতে না, সিংহিনী মূর্তিতে না, সরি, সিংহী মূর্তিতে আবির্ভূত হয়েছে, এটা একটু লক্ষ্য রাখবে অবশ্যই, না হলে কিন্তু তোমাদের ভুল হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি, যে প্রবাদ প্রবচনের আসলে বা বাগধারার এই যে শব্দ পরিবর্তন বা ভুল প্রয়োগ আমরা যেরকমভাবে করে থাকি, তাই না? তাহলে প্রবাদ প্রবচন বা বাগধারা ভাষা বিশেষের ঐতিহ্য কিন্তু, তাই না? এই জিনিসগুলো যুগ যুগ ধরে চলে আসছে। ঠিক আছে, তাই এই জিনিসগুলোতে আসলে কখনো শব্দ পরিবর্তন করা যায় না। যদি শব্দ পরিবর্তন করা হয় তাহলে এটা ভুল বলে ধরা হয়। বুঝতে পেরেছো? যেমন দেখো, তোমরা জানো যে ক্যাটস অ্যান্ড ডগস, তাই না? যখনই বলা হয়, তোমরা বাগধারা এই ইডিয়ম ফ্রেজে পড়ে এসছে, তাই না? এখন তুমি যদি বলো যে বিড়ালে কুকুরে বৃষ্টি হচ্ছে, তাহলে হবে? কখনো হবে না, তাই না? ঠিক সেই রকম অরণ্যে রোদন, অরণ্যে রোদন মানে কি বলতো? বৃথা আবেদন বা নিষ্ফল আবেদন, এরকম আমরা বা বৃথা চেষ্টা এরকম বলে থাকি, তাই না? তাহলে অরণ্য মানে বন, আর রোদন মানে কান্না। এখন আমরা যদি বলি তার কাছে চাঁদা চাওয়া আর বনে কাঁদে দেওয়া একই কথা, তাহলে হলো? হয়নি। তাই কখনো বাগধারা এবং প্রবচনের শব্দ পরিবর্তন করা যায় না, করলে সেটাকে ভুল বলে ধরা হয় এবং সেটাই অপপ্রয়োগ হয়ে যায়, তাই না? তাই আমরা প্রবাদ প্রবচন ঘটিত একটু অশুদ্ধি দেখে নিব। ঠিক আছে, আমি জানি এগুলো পারবে তোমরা, তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে অশুদ্ধ একটা বাক্য, যেমন বলা হচ্ছে, না আমি একটু প্রাঞ্জল করে লিখি। এটা এসেছে, এগুলা কিন্তু সালে আসা, হ্যাঁ, যে দশচক্রে ঈশ্বরভূত। ঠিক আছে, এখন ভুলটা কোথায়? এরকম প্রবাদ প্রবচন বা বাগধারা সম্বন্ধে জ্ঞান না থাকলে কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, তো দশচক্রে ঈশ্বরভূত, ঠিক আছে, আপাত দৃষ্টিতে আমরা মনে হয় ভুল খুঁজে পাচ্ছি না, কিন্তু না, ভুল আছে। ভুলটা কি? ভুলটা হবে এরকম, শুদ্ধটা হবে এরকম যে দশচক্রে, দেখো আমি এটাও লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কিন্তু বাংলা একাডেমির বাংলা বানানের নিয়মে বলা হয়েছে যে যুক্ত ব্যঞ্জন যথাসম্ভব ভেঙে লিখতে হবে যেগুলো সম্ভব। তো দেখো দশচক্রে এখানে হবে কিন্তু ভগবান, হ্যাঁ, ভগবান ভূত, এটা একটা প্রবাদ, এটা একটা প্রবাদ বাক্য। বুঝতে পেরেছে? বাক্যটার অর্থ হচ্ছে, দেখো আমি এমনি যদি আক্ষরিক অর্থ বলি যে 10 জনের চক্রান্তে সেই ঈশ্বরও ভূত অর্থাৎ ভগবানও ভূত হয়ে যায়, হ্যাঁ। তাহলে দেখো এখানে মনে করো তোমরা 10 জন আছো, কথার কথা, 10 জনের মধ্যে 9 জনই দেখো আসলে অসৎ, কথার কথা আমি ধরে নিচ্ছি, 9 জনই মিথ্যা কথা বলছে। ধরো একজন, আমি তোমার কথা বলি যে তুমি কাজটি করনি, কিন্তু তারপরে 9 জনই বলছে যে না স্যার ওই কাজটি করেছে। তাহলে দেখো আমি এসে কোনটা বিশ্বাস করব? ওর একার কথা বিশ্বাস করব না তোমাদের কথা বিশ্বাস করব? তোমাদের 9 জনের কথা বিশ্বাস করব, কথার কথা। নিশ্চয়ই তোমাদের 9 জনের কথা বিশ্বাস করব। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে দেখো যে আসলে অসাধু ব্যক্তিদের সংস্পর্শে এসে অনেক সময় সাধু ব্যক্তি অসাধুতে পরিণত হয় যদি সংখ্যায় তারা বেশি থাকে। ঠিক আছে, তো তাই বলা হচ্ছে যে দশচক্রে ঈশ্বর ভূত না হয় দশচক্রে ভগবান ভূত। হ্যাঁ, তো আসলে এখানে ভুলটা কি দেখো, ঈশ্বর না, জায়গায় শব্দ হবে কিন্তু ভগবান, কিন্তু সেখানে আমরা ব্যবহার করি কিন্তু ঈশ্বর। ঠিক আছে, তারপর ওই যে যেমন আমরা বলি না যে যেমন কথার কথা আমি যদি বললাম যে তার পানিতে সমাধি হয়েছে, তোমরা বুঝতেই পারছো ভুলটা কোথায়। যদি বলা হয় যে তার পানিতে ধরো সমাধি হয়েছে, তাই না? তাহলে আমরা জানি যে পানিতে সমাধি না, সলিল সমাধি, তাই না? এবং এগুলা দেখো সাধুচলিতের যে ইয়েটা আছে সেখানেও তুমি এখানে ভুলটা ধরে দিতে পারো, গুরুচণ্ডালী দোষ যেটা, সেখানেও ভুলটা ধরে দিতে পারো। দেখো সমাধি, আর এখানে তুমি ব্যবহার করেছো পানি।
তা আসলে পানিতে সমাধি না, হবে কি সলিল সমাধি, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি যে তার সলিল সমাধি হয়েছে। খুব সোজা এগুলা, তোমরা পারবে, এগুলা পারবে, কোনো সমস্যা নাই। তার সলিল সমাধি, সলিল মানে কিন্তু পানি, আমরা জানি জল, তাই না? বলো যে পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম, একটা কবিতায় আছে মনে হয়, যদি পারো কমেন্টে একটু লেখো যদি মনে থাকে। তার সলিল সমাধি হয়েছে, তাই না? এগুলো খুবই সোজা, তার সলিল সমাধি হয়েছে। তারপর আমরা বলতে পারি যে যেমন বুনো কচু ধরো তেমন বাঘা তেঁতুল। আমরা যদি বলি দেখো তো, যেমন বুনো কচু তেমন বাঘা তেঁতুল হলো। এখানে কচু কি আমরা ব্যবহার করব? আমি জানি যে কচু মুখ ধরে, তাই না? আর যদি টক খাওয়া যায় তাহলে সে মুখ আবার ধরে না। এখন তোমরা যারা সায়েন্সে পড়ো তোমরাই ভালো বলতে পারবে যে আসলে কোন অ্যাসিডের জন্য বা কিসের জন্য, আমি যে অ্যাসিড না খার তাও জানি না, কিসের জন্য মুখ ধরে আসলে তোমরা এটা বলতে পারো। এবং সেটাকে প্রশমিত করে কিসে, এগুলো কেমিস্ট্রির বিষয় তোমরা খুব ভালোই জানো। তাই দেখো, যেমন বুনো কচু তেমন বাঘা তেঁতুল না, কি হবে? যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, তাই না? ওলও মুখ ধরে, তাই না? বলো, তাই হবে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, তাই না? এগুলো কিন্তু প্রবাদ। তাই প্রবাদ প্রবচনের কিন্তু কখনো প্রবাদ প্রবচন বা বাগধারার কিন্তু শব্দ পরিবর্তন করা যায় না। যদি শব্দ পরিবর্তন করা হয় তাহলে সেটাকে ভুল ধরা হয়। তাহলে কচুর জায়গায় কি হতো? ওল হতো, ঠিক আছে? তো এই জিনিসগুলো সব জানা জিনিস, কিন্তু একটু দেখে শুনে তোমরা ব্যবহার করবে, তাহলেই হবে, তোমাদের অসুবিধা হবে না, আমার মনে হয় তোমরা পারবে। এরপর আমরা প্রত্যয় ঘটিত অশুদ্ধিতে যদি চলে আসি, প্রত্যয় ঘটিত অশুদ্ধি, ঠিক আছে? আজকে ভালো লাগছিল না আমার পড়াতে, তারপরেও যদি দেখবে তোমরা এগুলো জানা জিনিস পারবে, ঠিক আছে? এইবার প্রত্যয় ঘটিত কিছু অশুদ্ধি আমি জানাই। প্রত্যয় ঘটিত অশুদ্ধি বলতে ওই যে তোমাদের পরস্পর সাজিয়ে দিয়েছিলাম না দুটো বানানে এসে, একটা হচ্ছে জ প্রত্যয়, আরেকটা হচ্ছে তা প্রত্যয়। তোমাদের মনে আছে কি? তোমাদের যদি মনে থাকে, হ্যাঁ, ওই যে দেখো বানানে এসে পড়িয়েছি, আবার তোমাদের প্রকৃতি প্রত্যয় যখন, সেখানে ওই যে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পড়াতে গিয়ে কিন্তু বারবার পড়িয়েছি। একটা হচ্ছে জ প্রত্যয় আর একটা হচ্ছে তা প্রত্যয়। এই দুটো প্রত্যয় ঘটিত বানানো যেমন দেয় আমাদের, ঠিক এই অপপ্রয়োগেও তেমন দেয়, অশুদ্ধ তো তেমন দেয়। বুঝতে পেরেছো? তাই একটু লক্ষ্য রেখো এই জিনিসগুলো, ঠিক আছে? খুব আসে, খুব আসে, ঠিক আছে? একটা অশুদ্ধি আমি দেখি, আমরা হর হামেশায় বলে থাকি আমরা অনেক সময় বলে থাকি রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য, তাই না? রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য, তাহলে ভুলটা কোথায়? এই যে দেখো, এই জায়গাটাই ভুল। এখানে তা প্রত্যয় প্রয়োগ কিন্তু ঠিক না। বুঝতে পেরেছো? তুমি তা দাও, এখানে উৎকৃষ্ট তাও দিতে পারতা, তাই না? তাই অ্যাকচুয়ালি ওইটাও দরকার নাই, আমার উৎকর্ষ, শুধু উৎকর্ষ লিখলেই হবে। তাহলে শুদ্ধ হতো কি? রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। এই উৎকর্ষতা, এই এই শব্দযোগে কিন্তু তোমাদের বিসিএস বলো বা পিএসসি যে অনেক পরীক্ষায় বলো বা অ্যাডমিশন বলো, বিভিন্ন জায়গায় কিন্তু এই এই ভুল জিনিসটা কিন্তু খুব দিয়েছে। তাই একটু লক্ষ্য রেখো, উৎকর্ষতা না, উৎকর্ষ, শুধু উৎকর্ষ লিখলেই হবে, ঠিক আছে? আবার দেখো অশুদ্ধিগুলো কি, এটা মনে রাখবে, কিন্তু এই জিনিসগুলো খুব আসে, ঠিক আছে? ভুলগুলো কি কি লক্ষ্য রাখবে? আমি কি লিখলাম? ধৈর্যতা মুহূর্তের লক্ষণ, খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। লিখেছি ধৈর্যতা মুহূর্তের লক্ষণ বা ধৈর্যতা মুহূর্তের প্রধান লক্ষণ, তুমি যে কোনোভাবে বলতে পারো। তাহলে ভুলটা কোথায়? ভুলটা কিন্তু এই যে এই জায়গাতে, এবং কতগুলো ভুল দেখো, এই জায়গাটায় লক্ষ্য রাখো। শব্দটা কিন্তু ধীর, আমি শিখিয়েছি তোমাদের, বারবার এটা বলতে ভালো লাগে না। ধীরযুক্ত জ প্রত্যয়, এই জ প্রত্যয়টাই কিন্তু এই যে এই প্রত্যয়, তাই না? এই প্রত্যয় যখনই লাগাবে তখনই কিন্তু মূল স্বরের বৃদ্ধি হবে। তাহলে রস্বই দীর্ঘই কি হবে? বৃদ্ধি হলে ওই হবে, তাই না? তাই এই জায়গাটায় কি হলো? ওই হয়ে গেল, ঠিক আছে? আর এই জটা এখানে পূর্ণবর্ণ বসে,
আর রটা এখানে রেপ আকারে চলে যায়, তাই হয় ধৈর্য। এবং বানানে কি পড়েছো? বানানে পড়েছো যে বর্ণের উপর রেপ থাকবে সে বর্ণ কখনো দ্বিত্ব করা যাবে না, তাহলে এখানে জ ফলাকে ব্যবহার করা উচিত উচিত না। বুঝতে পেরেছো? তাই এখানে জ ফলা ব্যবহার করব না, এক। আর আরেকটা, এই যে তা, এই তা প্রত্যয় কিন্তু এখানে ব্যবহার করব না। আমার ধীরযুক্ত জ দেখো ধৈর্য, ঠিক আছে, এটাও আমার বিশেষ্য, ঠিক আছে। অথবা দেখো আমি যদি এরকম করি ধীর যুক্ত তা, তখন হয়ে গেল দেখো ধীরতা, এটাও বিশেষ্য। তাই আমি ব্যবহার করব হয় ধীরতা নতুবা ধৈর্য, কিন্তু ধৈর্যতা এটা কখনো হতে পারে না। বুঝতে পেরেছো? তাই ধৈর্য মুহূর্তের লক্ষণ অথবা ধীরতা মুহূর্তের লক্ষণ, কিন্তু ধৈর্যতা কখনো ব্যবহার করব না। আর এই বানানটা কখনো, ধৈর্য বানানেও কখনো জ ফলা তো আসবেই না, ঠিক আছে তো? কারণ এই জটাই তো এই জ, আর এই রটা এখানে রেপ আকারে চলে আসে, ঠিক আছে। তাহলে দেখো এই জাতীয় সেই রকম দেখো, আমরা যদি বলি কার্পণ্যতা অনুচিত, ঠিক আছে, তাহলে কার্পণ্যতা না, কার্পণ্য অনুচিত অথবা কৃপণতা অনুচিত, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো কিন্তু খুব আসে। দারিদ্রতা না বলে কি হবে? দরিদ্রতা, তাই না? বলো যে দারিদ্রতাই বাংলাদেশের প্রধান সমস্যা, তো দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা না, দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, অথবা দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, তাই না? বলো, তাই দারিদ্রতা না, দরিদ্রতা অথবা দারিদ্র। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো কিন্তু বহু দেখিয়েছি, ওই জিনিসগুলো থেকেই কিন্তু আসে আমাদের অনেক সময়, ঠিক আছে তো? তাই এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখবে, এগুলো খুব আসে, ঠিক আছে, খুব আসে। কিন্তু আমি কিন্তু বহুবার দেখিয়েছি, এগুলা প্রকৃতি প্রত্যয় দেখিয়েছি এবং বানানেও দেখিয়েছি তোমাদের। তাই এই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ বারবারই বলছে, এগুলো একক কোনো বিষয় না, ওই জিনিসগুলো থেকেই আসবে। আমার মনে হয় তোমরা পারবে, তোমাদের অসুবিধা নাই, ঠিক আছে। একটু ভালোভাবে লক্ষ্য রেখো। আচ্ছা, সন্ধি পড়েছো নিশ্চয়, এবং দেখো বানানে তোমরা 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ তো খুব ভালোভাবে সন্ধি পড়েছো। এবং দেখো বানানে তোমাদের সন্ধি ঘটিত যে বানানগুলো সমস্যা, সেই বানানগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়েছি, তাই না? বলো, এগুলো কিন্তু তোমরা পারবে এবং পারা উচিত। তাই তোমরা সন্ধি সম্বন্ধে একটু আইডিয়া নাও, ঠিক আছে। আগামী দিন আবার তারপর থেকে দেখাবো, আজকে আর ক্লাস কন্টিনিউ করছি না। সবাই ভালো থেকো, সবাইকে আবারও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ও ও সরি সরি, আমি ভুলে গিয়েছি আরেকটা জিনিস একটু তোমাদের বলি বাবা, সরি, দুঃখিত। আমি আবারও আসলাম। আমি যেটা বলেছিলাম যে কি জানি উচ্চারণের ক্লাসটা হয়তো ইয়েতে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি সময় পাইনি, আমি দিতেও পারিনি, হয়তো দিব একটু পরবর্তীতে এসে, ঠিক আছে তো? তো আরেকটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের যেহেতু বিশেষ করে কিছু কলেজে, রাজশাহী কলেজে মানে 29 তারিখে তোমাদের পরীক্ষার ডেট দিয়েছে, তাই না? তাই তোমাদেরকে লক্ষ্য রেখে কিন্তু একটা সাজেশন বের করা হয়েছে, হ্যাঁ, বাংলা মন্দির না, বের করা হয়নি, এখনও আসেনি। এটা পাবো আমরা মনে হয় রবিবারে সন্ধ্যায়, তোমরা সোমবার থেকে পাবে হয়তো, বা রবিবার সন্ধ্যা থেকে পেতে পারো। তো যাই হোক, সোমবার থেকে আসলে তোমরা পাবে। এই সাজেশনটা তোমরা সংগ্রহ করো, ওইখান থেকে পরীক্ষায় কমন আসে। তোমার এই প্রি টেস্ট বলো, টেস্ট বলো, ঠিক আছে, বা ফাইনাল পরীক্ষা বলো, কমন আসে। মানে ইতোপূর্বে এসেছে, আমার শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি, কখনো না আসা হয়নি, এসেছে, এবং শতভাগই এসেছে প্রায়। নির্মিতি দু একটা হেরফের হয়, কিন্তু ব্যাকরণগুলো আসলে সমস্যা হয় না। 30 মার্কস ওর মধ্যে থেকে কমন আসে, ঠিক আছে। তা আমার মনে হয় তোমরা পারবে। তো সবাই ভালো থেকো, যদি সম্ভব হয় সাজেশনটা সংগ্রহ করো, ঠিক আছে। বাই বাই। হ্যাঁ, আবারও বড়দিনের শুভেচ্ছা।